কলকাতাতে একজন জাদুকর মহিলার স্বামী চলে যাওয়ার পর সে নিজের ঘোড়ার সাথে সময় কাটাত। একদিন যখন তার স্বামী তাড়াতাড়ি বাড়ি ফিরে এবং তার বুকে ঘোড়ার সাথে সময় কাটাতে দেখে তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ আমি আমার মাকে কলকাতা থেকে বেঙ্গালুরুর সব জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি, কিন্তু সে কিছুতেই ঠিক হচ্ছিল না। কলকাতাতে একজন জাদুকর বাবা থাকত। আমি তার অনেক প্রশংসা শুনেছিলাম যে যদি কেউ সেখানে যায় তবে তার সমস্ত রোগ সেরে যায়। আমি সব জায়গায় মায়ের চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু তার পায়ের হওয়া রোগ কোনোভাবেই ঠিক হচ্ছিল না। ডাক্তাররা বলেছিলেন যে আমরা সন্দেহ করছি যেটা ক্যান্সার। এটা শুনে আমি অনেক চিন্তিত হয়ে গেছিলাম। এই কথা যখন আমি আমার বন্ধুকে বলি তখন সে আমাকে কলিকাতা ওই জাদুকর বাবার কথা বলে। তবে আমি খুব একটা এসব বিশ্বাস করতাম না। তারপরেও আমি বিশ্বাস করেছিলাম, কারণ অনেকের কাছেই বাবার নাম শুনেছিলাম আর দেখেছিলাম যে সেখানে মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে যায় আর সুস্থ হয়ে হেঁটে ফিরে আসে। এই সব দেখে আর শুনে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। আর আমার মনে হতো স্রষ্টা সবসময় ভালো মানুষের জন্য অনেক কিছু করে। আমি মাকে নিয়ে কলিকাতা পৌঁছাই। মাকে নিয়ে যখন মন্দিরের ভিতরে যাচ্ছিলাম ঠিক তখনই আমি কারো কান্নার আওয়াজ শুনতে পাই। একটা মেয়ে সেখানে বসে মাথা নিচু করে কাঁদছিল। তাকে দেখে চিন্তিত মনে হচ্ছিল। সে আমার অফিসে কাজ করে, কিন্তু সেখানে এসে কাছে এটা দেখে আমি অবাক হয়ে যাই। সে একইভাবে কেঁদে চলেছিল। আমি ভাবলাম তার হয়তো নিশ্চয় কোনো সমস্যা আছে। আমি নিজের মাকে ঘরে নিয়ে যাই আর এক জায়গায় বসিয়ে দিই আর স্রষ্টার কাছে প্রার্থনা করতে থাকি, ভগবান যেন আমার মাকে সুস্থ করে দেন। কিছুক্ষণের মধ্যে মাকে বাড়ি নিয়ে চলে আসি, কিন্তু রাতে আবারও সেই মেয়ের কথা ভাবতে থাকি। সকালে যখন অফিস যায় তখন দেখি সে নিজের কাজ করছিল। আমার মনে হচ্ছিল যে গিয়ে জিজ্ঞাসা করি বাবার মন্দিরে কি করতে গিয়েছিল। তারপর ভাবি এভাবে জিজ্ঞাসা করা ঠিক হবে না। এর আগে আমি কখনো সেই মেয়েটার দিকে এত ধ্যান দিয়ে দেখিনি, কিন্তু এখন নজর দিই। কারণ আমি যখনই মাকে নিয়ে বাবার মন্দিরে যাই প্রায় দিনই তাকে সেই মন্দিরে বসে থাকতে দেখি আর একইভাবে তাকে কাঁদতে দেখতে পেতাম। এখন তো আমার মনে অনেক রকম চিন্তা আসতে শুরু করে। তাকে দেখে এমন মনে হতো সে যেন কোনো সমস্যায় আছে। এমন কি সমস্যা আছে যেটা সে লুকিয়ে বাবার মন্দিরে গিয়ে কাঁদত? সেই মেয়েটার প্রতি আমার আগ্রহ দিনের পর দিন বাড়তে থাকে। একদিন যখন সে নিজের ল্যাপটপ চালাচ্ছিল তখন আমি সেখান থেকে যাচ্ছিলাম। তখনই যা কিছু আমি তার লাগতে দেখি সেগুলো দেখে আমার হুঁশ উড়ে যায়। আমি সেই জায়গায় দাঁড়িয়ে পড়লাম। সে লিখতে আমার ফটো দেখছিল, কিন্তু সে বুঝতে পারেনি পিছনে আমি দাঁড়িয়ে তার ল্যাপটপ দেখছিলাম। আমার মায়ের পা আগের থেকে অনেকটা ভালো হতে শুরু করেছিল। আমি যখন মাকে আবারও সেই মন্দিরে নিয়ে যাই তখনও দেখি সেই মেয়েটি মন্দিরে বসে কাঁদছিল। আমি মাকে ভিতরে বসিয়ে বাইরে চলে আসি এবং সেই মেয়েটির পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়। সে যা কিছু প্রার্থনা করছিল আমি তার পিছনে দাঁড়িয়ে সেগুলো শুনছিলাম। সে অনেক কাঁদছিল, আর সে অন্য কারো জন্য নয় বরং আমার জন্য প্রার্থনা করছিল। এটা শুনে আমি অনেক অবাক হয়ে যাই। আমি কিছু বুঝতে পারছিলাম না। সেই দিন তার ল্যাপটপে আমি নিজের ছবি দেখেছিলাম। না জানি সে কখনো আমার ফটো তুলেছিল, কিন্তু আমি এটা বুঝতে পেরেছিলাম হয়তো সে আমাকে ভালোবেসে ফেলেছে আর এখানে এসে হয়তো আমাকে পাওয়ার প্রার্থনা করত, আমার জন্য কাঁদত। কিন্তু তার প্রার্থনা করার কারণ আমি জানতাম না। তার জন্য আমার মনে একটা নরম জায়গা তৈরি হতে শুরু করে। ধীরে ধীরে আমিও তাকে ভালোবাসতে শুরু করি। কিন্তু সমস্যা তখন দেখা দেয় যখন জানতে পারি মেয়েটি একজন জাদুকর। আর আমার বাড়িতে কেউই এসব লোকজনকে পছন্দ করে না। কিন্তু আমি তার মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পাইনি। কিন্তু এই কথা আমি তখন জানতে পারি যখন আমি তাকে ভালোবাসার প্রস্তাব দিই। যখন আমি তাকে বলি আমি অবিবাহিত তখন তার মুখের রং ফিকে হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক কঠিন পরিশ্রম করে তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা করেছি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। এদিকে আমার অবস্থাও কিছুটা এরকম ছিল। আমি তাকে বলি যে তুমি নিজের বাড়ির লোকজনদের বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করো, আর আমি আমার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলছি। আমি এটা জানতাম যে মা আমাকে অনেক ভালোবাসে, এই জন্য এই কথায় খুব একটা আপত্তি করবে না। কিন্তু আমার ধারণা একদম ভুল ছিল। যখন আমি মাকে নীলিমা ব্যাপারে বললাম তখন মা ভীষণ রেগে যায়। বলে, তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমার বিয়ে কোনো অবস্থাতেই একজন জাদুকর মেয়ের সাথে দেব না।
বাবার রাগ তো তুমি জানোই, তোমার সাথে সাথে আমাকেও প্রাণে মেরে ফেলবে। আমি মাকে বলি যে সে অনেক ভালো মেয়ে আর সে আমাকে অনেক ভালোবাসে। তখন মা বলে এই ধরনের মেয়েরা সোজা সরল ছেলেদের এভাবেই ফাঁসিয়ে বিয়ে করে, যাতে সে তাকে নিজের দলের শামিল করতে পারে। যেটা তুমি জানো না। কোনো দরকার নেই সব কিছুর। আমি কোনো অবস্থাতেই তোমার সাথে তার বিয়ে দেব না। আমি সেই মেয়ে কখনো মেনে নেব না। আমি বলি মা, আমি সেই মেয়েটিকে অনেক ভালোবাসি, আর আমি পিছিয়ে আসতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে যাবে, সেই মেয়েটার বাড়িতে, ঠিক আছে? এই বলে আমি আমার ঘরে চলে আসি। কিন্তু কি বিপদ আমার জন্য অপেক্ষা করছে আমি জানতাম না। পরের দিন বাবা বেঙ্গালুরু থেকে ফিরে এল। তখন আমি বাড়িতেই ছিলাম। তার চোখে অনেক রাগ ছিল। সে বলে, আমি হয় তোমাকে মেরে ফেলব, না হলে ওই মেয়েটাকে মেরে দেব। না জানি এই জাদুকরেরা কেমন হয়, তাদের স্ট্যাটাস, জীবনযাপনের ধরন। আর আমি কখনো এমন ধরনের মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে কখনো মেনে নেব না। আমি বলি, বাবা সে অনেক ভালো মেয়ে, তুমি তার সাথে একবার দেখা কর প্লিজ। কিন্তু আমার বাবা বলল, না, যদি তুমি আর কখনো সেই মেয়েকে বিয়ে করার কথা বলো তাহলে আমি আমার সম্পত্তি থেকে তোমাকে বের করে দেব, তোমাকে বাড়ি থেকে বের করে দেব। অন্যদিকে নীলিমা যখন নিজের বাবা মাকে এ ব্যাপারে বলে তখন তার বাবা মা তার অফিস যাওয়া বন্ধ করে দেয়, তার উপরও কড়া নজর রাখতে শুরু করে। আমি যখন নীলিমার ফোনে ফোন করি তখন সে খুব আস্তে আস্তে কাঁদতে কাঁদতে বলে যে তার বাবা মা তার অফিস যাওয়া বন্ধ করে দেয়। তারা বলে যে তারা কোনোদিন তোমার সাথে আমার বিয়ে দেবে না। এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছিলাম না আমরা কেউই। কিছুদিন পর্যন্ত আমি মা বাবাকে অনেক অনুরোধ করতে থাকি, তাদেরকে রাজি করায় অনেক চেষ্টা করি, কিন্তু তারপর যা সব কিছু হলো সেগুলো আমার হুঁশ উড়িয়ে দিয়েছিল। নীলিমার ফোন আসে বলে নীলিমার কাকার ছেলের সাথে যত তাড়াতাড়ি সম্ভব নীলিমার বাবা নীলিমার বিয়ে দিয়ে দেবে। এই কথা শুনে আমার রাগ হয় খুব। আমি আমার মা বাবার সাথে ঝগড়া শুরু করে দিই। আমি বলি, ও যদি সেই মেয়ে বিয়ে অন্য কারো সাথে হয়ে যায় তবে আমি নিজের প্রাণ দিয়ে দেব। বাবা অনেক রেগেছিল। সে বলে, কোনো অবস্থাতেই আমি সেই মেয়ের সাথে তোমার বিয়ে দিতে পারবো না। এটাই ভালো যে তার বিয়ে তার বংশের মধ্যে কারো সাথে হচ্ছে। এটা শুনেই আমি রান্নাঘরে এসে একটা ছুরি দিয়ে নিজের হাতের শিরা কেটে দিই। যতক্ষণে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ততক্ষণে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। আমি জীবন মরণের সাথে লড়াই করছিলাম, আর নীলিমার নাম ধরে ডাকছিলাম। অবশেষে আমার বাবা হার মেনে নেয়। যখন এই কথা নীলিমা জানতে পারে তখন সে লুকিয়ে আমার সাথে দেখা করতে আসত। তখন আমার গান ছিল। আমাকে বাঁচাতে 3 থেকে 4 ব্যাগ রক্ত দরকার পড়েছিল। আমার মা বাবা আমার পাশে বসে কাঁদছিল। যখন নীলিমা আমার সাথে দেখা করতে আসে তখন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি সে এখনই নীলিমার সাথে আমার বিয়ে দেবে, হ্যাঁ কি না। তার বাড়ির লোক তার বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে। সেই জন্য আমার আর নীলিমার বিয়ে হাসপাতালেই হয়ে যায়। বিয়ের পর সে নিজের বাড়ি চলে গিয়েছিল। আমি কিছুদিন পর ঠিক হয়ে গেলাম, আর নিজের বাবা মায়ের সাথে নীলিমার বাড়ি গেলাম। নীলিমার বাবাকে যখন আমাদের বিয়ের কথা জানাই তখন সে বলে যে আমাদের উপর কেস করবে, কিন্তু নীলিমা মান্না করে দেয় আর বলে আদালতে গিয়ে আমরা বলব যে আমরা একে অপরের সম্মতিতে বিয়ে করেছি। যখন আমরা নিজেদের সিদ্ধান্তেই অটল রইলাম তখন আমাদের বাবা মায়েদের বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল। তখন নীলিমার বাবা বলে, ঠিক আছে, তুমি নীলিমার বিয়ে দিয়ে নিয়ে যেতে পারো, তবে আমাদের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। আমি 1 মাস পর নীলিমাকে বিয়ে করে নিয়ে আসি। যখন সে আমাদের বাড়ি আসে তখন সে নিজের পালিত ঘোড়ার সাথে করে নিয়ে আসে। আমি সেই ঘোড়াকে বাড়ির পিছনে নিয়ে গিয়ে বেঁধে দিই। কিন্তু আমি জানতাম না যে আমি কত বড় সমস্যার মধ্যে পড়তে চলেছি। আমার বিয়ের 3 দিন পরে মা বাবা বেঙ্গালুরু ফিরে যায়। যাওয়ার সময় বলে যায়, তোমার জন্য আমাদের বাড়ির দরজা সবসময় খোলা, কিন্তু তুমি যদি কখনো তোমার বুকের সাথে নিয়ে আসো তবে আমরা কখনো তাকে বাড়িতে ঢুকতে দেব না। তার সম্পর্ক শুধু তোমার সাথে, আমাদের সাথে নয়। আমি ভেবেছিলাম তারা এখন অনেক রেগে আছে, এই জন্য এমন কথা বলছে, কিছু সময় গেলে ঠিক হয়ে যাবে। আমরা একে অপরকে পেয়ে অনেক খুশি ছিলাম, কিন্তু নীলিমা সম্পর্কে যে সত্যি আমি জানতে পেরেছিলাম সেটা জেনে আমার হুঁশ উড়ে যায়। একদিন রাত 1:30 বাজতে আমার ঘুম ভেঙে যায়। আমি ঠিক করে দেখি যে আমার ঘরে আমার বউ ছিল না। এই ব্যাপারটা আমার কাছে খুব একটা অদ্ভুত লাগে না, কারণ আমি জানতাম সে ভগবানের প্রার্থনা করে সে জন্য তাড়াতাড়ি উঠে।
সে হয়তো পুজোর প্রস্তুতি নিচ্ছে। আমি ভাবলাম যখন সে আসবে তখন তাকে বলব যে আমাকে এক গ্লাস জল দিতে। আমার অবস্থা সে সময় একটু খারাপ ছিল। আমার অনেক তেষ্টা পেয়েছিল কিন্তু উঠতে ইচ্ছে করছিল না। কিন্তু আমি 1.5 ঘন্টা অপেক্ষা করার পর ও যখন আমার বউ ফিরল না তখন জলখাবার জন্য আমাকে বাধ্য হয়ে উঠতে হয়। বিছানা থেকে উঠে আমি নিজে স্লিপার পরে বাইরে চলে গেলাম। কিন্তু আমি তখন অবাক হই যখন দেখি রান্নাঘর ফাঁকা ছিল, আর হোলঘরও ফাঁকা ছিল, আর দ্বিতীয় ঘরটা ফাঁকা ছিল। এখন আমার সত্যি সত্যি চিন্তা হচ্ছিল। আমি সারা বাড়ির দেখেছিলাম, কোথাও নীলিমা ছিল না। রাত 3:30 বাজে, এখন নীলিমা কোথায় যাবে? আমি নীলিমা নীলিমা বলে ডাকতে থাকি, কিন্তু সে বাড়িতে থাকলে তো সাড়া দেবে। 1 ঘন্টা হয়ে গেছিল। আমি কনকনে ঠান্ডায় হোলঘরে বসে ভাবছিলাম নীলিমা কোথায় গেছে। আমি তো এতক্ষণে এটা ভাবছিলাম যে আমার বউ অনেক ভালো। আমার বিয়ের 5.5 মাস হয়ে গেছিল, কিন্তু আমি একটা দিন এমন দেখিনি যে দিন সে ভগবানের প্রার্থনা বন্ধ রেখেছে। সে সবসময় কপালে টিকা লাগাত। কিছুক্ষণ পর সে যখন দরজা খুলে ভিতরে আসে তখন আমাকে সামনে দেখে সে একটু ঘাবড়ে যায়। আমি তাকে জিজ্ঞাসা করি যে কোথায় গিয়েছিলে, কিন্তু সে আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। তার উপর আমার রাগ হয়। তার পিছনে পিছনে আমিও ঘরে চলে গেলাম। দেখলাম সে ঘরে বসে আছে। হয়তো সে শুতে যাচ্ছিল। আমি তাকে বলি যে আমি তোমাকে কিছু বলছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? তখন সে বলে যে আমি হোলঘরে বসে পুজো করছিলাম। তখন বাড়ির মালিকের ছোট মেয়ে আমাদের বাড়িতে আসে। যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়ির মালিক উপরের ঘরে থাকতেন, যার একটা মাত্র 14.5 বছরের মেয়ে ছিল। তার সাথে নীলিমা ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু রাত 2টা বাজলে সে কেন এসেছিল? এই কথা আমি জিজ্ঞাসা করতে যাব। তখন সে আমাকে বলল তার মায়ের হঠাৎই শরীর খারাপ হয়েছে, সেই জন্য আমি তার মাকে দেখতে চলে যাই। কিন্তু আমি জানতাম না যে তুমি আমার উপর সন্দেহ করবে। নিজের উপর আমার আফসোস হল। আমি বললাম এরকম কথা নয়, আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল। সেই কথা সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু কিছুদিন পর যখন আমি অফিস থেকে ফিরে আসি তখন আমার বাড়ির মালিক সেখানে উপস্থিত ছিল। হঠাৎই তার স্ত্রীর কথা আমার মনে পড়ে গেল। আমি ভাবলাম তার স্ত্রী কেমন আছে জিজ্ঞাসা করেনি। আমি জিজ্ঞাসা করি, এখন আপনার স্ত্রীর শরীর কেমন আছে, সে ঠিক আছে তো? কিছুদিন আগে ওনার শরীর খারাপ হয়েছিল না? মাঝরাতে আপনার মেয়ে নীলিমাকে ডাকতে এসেছিল, তো এখন কেমন আছেন উনি? সে আমার কথা শুনে অনেকে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। বলে, আমার স্ত্রীর কি হয়েছে? আমার স্ত্রী তো একদম ঠিক আছে, তার কিছু হয়নি, আর না সে অসুস্থ। তোমার বউ সেই দিন রাতে আমাদের ঘরে গেছিল। এটা শুনে তো আমি হয়রান হয়ে যাই যে নীলিমা আমাকে মিথ্যে কথা বলেছিল। সে আমাকে মিথ্যে কথা কেন বলেছিল? আমি এই কথা বলে এড়িয়ে দিই যে হয়তো অন্য কারো বোনের অসুস্থতার কথা বলেছিল। আমি ভেবেছিলাম হয়তো তোমার বউ অসুস্থ। আমি সেই পরিস্থিতি সামলে নিই। যখন ঘরে আসি তখন নীলিমা খাবার বানাচ্ছিল। আজ আমি ঠিক করে খাবার খেতে পারিনি। আমি অল্প কিছু খেয়ে শোয়ার জন্য নিজের ঘরে চলে যাই। রাত 2:30টার সময় যখনই নীলিমা উঠে ঘরের বাইরে যায় তখনই আমিও তার পিছন পিছন যেতে থাকি। সারারাত আমার ঘুম আসেনি, কারণ নীলিমা আমাকে মিথ্যে কথা বলেছিল। সেই জন্য আমি জানতে চাইছিলাম যে নীলিমা রাতে কোথায় গিয়েছিল, পুজো করার নাম করে সে কোথায় যেত। কিছুক্ষণ পর যখন আমি হোলঘরে এলাম তখন আমার মনে হলো যেন সব মাত্র হোলঘরের দরজা কেউ বন্ধ করল। আমি তার কিছুক্ষণ পর হলো ঘরের দরজা আস্তে আস্তে খুলে বাইরে যাই। আমি দেখি যে নীলিমা বাড়ির পিছনের দিকে যাচ্ছে, যেখানে সেই ঘোড়া বাঁধা ছিল। আমিও তার পিছন পিছন যেতে থাকি। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, তারপর যা কিছু আমি দেখলাম তা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম যে আমি নিজের চোখে দেখেছি এগুলো কি সব সত্যি। আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, হয়তো সে ঠিক বলতো। এই সমস্ত মেয়েদের কোনো সম্মান থাকে না যে কোনো কিছু করতে পারে। আমি সেখান থেকে ফিরে ঘরে চলে আসি আর বিছানায় বসে পড়ি। আমার মাথা ঘুরছিল। কিছুক্ষণ পরে নীলিমাও ঘরে ফিরে আসে। আমাকে দেখে সে আবারও চিন্তিত হয়ে যায়।
আর বলে তুমি এখনো জেগে আছো। তুমি কোথা থেকে আসছে এখন? আমার কথা শুনে তার মুখের রং ফিকে হয়ে যায়। বলল, পুজো করছিলাম। আমি তার দিকে গভীরভাবে দেখি। তার কথায় আমার আফসোস হচ্ছিল, কারণ সে পুজো করার নাম করে যা কিছু করছিল তাতে হয়তো তার দিকে তাকাতেও আমার ইচ্ছা করছিল না। আমার মনে হচ্ছিল যে আমি হয়তো অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমার মায়ের কথা শোনাই উচিত ছিল। আমি চুপ করে শুয়ে পড়ি। কিন্তু কতদিন আমি এসব সহ্য করব? যা কিছু সে করেছিল সেগুলো ভুল কাজ ছিল। আমার তার উপর থেকে মন উঠতে শুরু করে। নিজে নেওয়া ভুল সিদ্ধান্তের জন্য আমার আফসোস হচ্ছিল। যদি আমি সে সময় তার চোখে জল না দেখতাম, তার চোখে নিজের জন্য ভালোবাসা না দেখতাম, যদি সে সময় নিজেকে সামলে নিতাম, তাহলে হয়তো আজকে আমাকে এত বড় বিপদের মুখে পড়তে হতো না। আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল তার সাথে আমি যতটা সময় কাটিয়েছি সেটা অন্যায়। কারণ সে কাজ করছিল সেটা অন্যায়। আমার সব সীমা পার হতেই আমার মনে হয় নীলিমার সাথে সরাসরি এ ব্যাপারে কথা বলা উচিত। আমি তার সাথে আর একটা মুহূর্ত কাটাতে চাই না। সেই জন্য আমি ভাবলাম, যদি সে মেনে নেয় তো ঠিক আছে, আর যদি সে নিজেই কাজ করা বন্ধ না করে তবে আমি তাকে ডিভোর্স দিয়ে দেব। সেই দিন রাতে যখন নীলিমা ঘরে আসে তখন আমি জেগেছিলাম। আমাকে দেখে সে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আমি বললাম, তুমি উঠে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন সে উঠে বসে। আমি বললাম যে আমি জানি তুমি ভগবানের পুজো করতে যাও না, তুমি হল ঘরে থাকো না। তুমি বাড়ির পিছনের দিকে যে ঘোড়া বাঁধা আছে তুমি তার কাছে যাও। এই কথা শুনে নীলিমা আমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এতে খারাপের কি আছে? আমি এটা শুনে অবাক হয়ে যাই। আমি বলি, তুমি এর মধ্যে খারাপ কিছু দেখতে পারছো না? তুমি জানো তুমি কি করছো? ঘোড়াটার পুজো করছো। ঘোড়া তাকেই ভগবান ভাবছো যে এটা পাপ। আর এমন একটি মেয়ের সাথে নিজের সারা জীবন কাটাতে পারব না আমি। আমার কথা শুনে নীলিমা আমার দিকে অবাক হয়ে দেখতে থাকে আর বলে, তুমি ভুল ভাবছ। আমাদের এখানে ঘোড়াকে অনেক পবিত্র বলে মনে করা হয়, আর ঘোড়ার সামনে পুজো করা হয়। আমার মা বাবা তখনই ঘোড়াকে আমাদের বাড়িতে এনে যখন এই ঘোড়াটা অনেক ছোট ছিল, আর তার লালন পালন ও বিশেষভাবে করা হয়েছে। আমরা সবসময় একে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর তার সামনে প্রার্থনা করি। আর সে প্রার্থনা করে আমি অনেকবার তার চোখ থেকে জলও পড়তে দেখেছি। সে বলে, আমি তোমার থেকে এই কথার জন্য গোপন করেছি, কারণ আমি জানতাম যে তুমি আমার এসব কথা বিশ্বাস করবে না। কিন্তু আমি এসব মানি। তারা যেগুলো বিশ্বাস করে সেটা তাদের বিশ্বাস। তবে একটা কথা আমার খুব ভালো লাগে যে তারা ঘোড়াকে ভগবান ভাবে। আমার যা কিছু নীলিমার ব্যাপারে ভেবেছিলাম সেগুলো ভুল ছিল। আমাদের বিয়ের 11 বছর পার হয়ে যায়। এখন আমাদের সন্তান হয়ে গেছে। নীলিমা তাদের নিয়ম খুব ভালোভাবে মেনে চলে। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমার মা বাবা এখনও নীলিমাকে মেনে নেয়নি। বছরে 1.5 পরে নিজের সন্তানকে নিয়ে বেঙ্গালুরুর যায়। আমার মা বাবা আমাকে আর আমার সন্তানকে অনেক ভালোবাসে, কিন্তু নীলিমার নাম শুনেই রেগে যায়। এই একই কাজ নীলিমার বাড়ির লোকও করেছিল। তার মা বাবাও আমাকে শুধু ঘৃণা করতেন। এখন আমাদের সিদ্ধান্তের উপর আমাদের আফসোস হয়, কারণ আমাদের সন্তান বড় হচ্ছিল। সে এখন আমাদের পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে যে কেন আমরা একে অপরের পরিবারে যাই না, কিন্তু আমাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।